সাহাল একাডেমির পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আদার ইনপুট ডিভাইস, যেটি চ্যাপ্টার 1 এর 5 নম্বর টপিক। তো এই টপিক নিয়ে আলোচনা করার জন্য আমরা একটা পিডিএফ সুন্দরভাবে তথ্যচিত্র দিয়ে সাজিয়ে রেখেছি, তো সেটাই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তো আদার ইনপুট ডিভাইস গুলো সম্পর্কে আমরা জেনে নেই। ইনপুট ডিভাইস সম্পর্কে আমরা কিন্তু আগেই জেনেছি, যে সকল ডিভাইস দ্বারা কম্পিউটারে কোনো ডাটা ইনপুট করা হয় তাই হচ্ছে ইনপুট ডিভাইস। এখন পূর্বের ভিডিওতে আমরা জেনেছি তিনটা ইনপুট ডিভাইস সম্পর্কে, কিবোর্ড, মাউস এবং ভিডিও বা মনিটর সম্পর্কে, রাইট? তো এখন বাকি ইনপুট ডিভাইস গুলো সম্পর্কে একটু জেনে নেই আমরা। হাই ডিগ্রি অফ ফ্রিডম ইনপুট ডিভাইস, রাইট? তার মানে হচ্ছে হাই ডিগ্রি অফ ফ্রিডম ইনপুট ডিভাইস। এটা একটা ইনপুট ডিভাইস, তো ভালোভাবে বুঝতে পারছি। তো হাই ডিগ্রি অফ ফ্রিডম ইনপুট ডিভাইস আসলে কি জিনিস? 6 ডিগ্রি অফ ফ্রিডম দেয় যে সকল ডিভাইস, সেগুলাই হচ্ছে হাই ডিগ্রি অফ ফ্রিডম ইনপুট ডিভাইস। তো এটা নিয়ে আর একটু বিস্তারিত জেনে নিই। 6 ডিগ্রি অফ ফ্রিডম ইনপুট ডিভাইস আসলে যা বোঝায় তা হলো সকল দিকে মুভ করার স্বাধীনতা, যেটাকে 6টা দিক বলা যায়। আমরা 3টা অক্ষের কথা নিশ্চয়ই শুনেছি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি, তাই না? আমরা যারা পড়াশোনা করি, স্টুডেন্ট, তারা কিন্তু অবশ্যই এই ব্যাপারটা জানি যে আমাদের 3টা অক্ষ থাকে, যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, ঠিক আছে? তো এই 3টা অক্ষ সম্পর্কে জেনেছি। তো এখানে 6টা অক্ষ বরাবর সে স্বাধীনতা দেয়, এজন্য হচ্ছে 6 ডিগ্রি অফ ফ্রিডম, তাই না? তো এই যে 6 ডিগ্রি অফ ফ্রিডম বা 6টা দিকে স্বাধীনতার বিষয়টা তাহলে কি? এই যে এখানে নিচে আমরা সেটা দেখতে পাবো, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বরাবর 3টা স্পেসকে আমরা 3 ডাইমেনশনাল স্পেস বলি। একইভাবে 6টা দিক বরাবর স্পেসকে 6 ডাইমেনশনাল স্পেস বলা যেতে পারে। আর এই 6 ডিগ্রি স্পেসে মুভ করার স্বাধীনতা দেয় বলেই একে হাই ডিগ্রি অফ ফ্রিডম ইনপুট ডিভাইস বলে। এই ডিভাইসগুলো মূলত ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহার করা হয়, ঠিক আছে? তো এই যে আমরা দেখতে পাচ্ছি একটা চিত্র, এখানে কিন্তু সুন্দরভাবে বোঝানো হয়েছে কিভাবে এখানে 6 ডিগ্রি অফ ফ্রিডম দেয় আসলে, ঠিক আছে? তো এই যে 6টার দিকে মুভ করার স্বাধীনতা কিভাবে দেয় আমরা দেখতে পাচ্ছি। একটা দিক, 2টা, 3, 4, 5, 6, এভাবে মানে চারদিকে বিশ্লেষণ করলে এখানে 6টা দিক পাওয়া যাবে। একটু ভালোভাবে আপনারা পিকচারটা লক্ষ্য করুন, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে ব্যাপারটা বুঝতে পারবেন। ইন্টারেস্টিং, তাই না? এই বিষয়ে কথা বলতে গেলে কিন্তু বিশাল রচনা হয়ে যাবে। এবার আলোচনা করা যাক অন্য ইনপুট ডিভাইস গুলো নিয়ে। কম্পোজিট ডিভাইসেস। তো একটা কম্পোজিট ডিভাইস এমন একটা ডিভাইস যা অন্যান্য ডিভাইসের সমন্বয়ে গঠিত। নিচের ডিভাইস গুলো সম্পর্কে মানে বলা হবে। তো এর মধ্যে এখানে নিচে যতগুলো ডিভাইস আমরা দেখতে পাচ্ছি, নেম দেখতে পাচ্ছি, সবগুলোই কিন্তু কম্পোজিট ডিভাইস, ঠিক আছে? তো কম্পোজিট ডিভাইস কি? যে অন্য ডিভাইসের সমন্বয়ে গঠিত। তো যাই হোক, জয়স্টিক কন্ট্রোলার এটা একটা কম্পোজিট ডিভাইস, গেম প্যাডও কম্পোজিট ডিভাইস, দেন প্যাডেল, জগ ডায়াল বা শাটল, তারপরে উই রিমোট ইত্যাদি সবগুলোই কিন্তু কম্পোজিট ডিভাইস। তো যাই হোক, এখানে জয়স্টিক কন্ট্রোলার নিয়ে হচ্ছে আমরা একটু আলোচনা করব। কোন দিক নিয়ন্ত্রণ করতে এটা ব্যবহার করা হয় আসলে। একটি জয়স্টিক বা কন্ট্রোল কলাম হিসেবেও এটি পরিচিত। এটি অনেকগুলো বেসামরিক এবং সামরিক বিমানের ককপিটের মূল নিয়ন্ত্রণ ডিভাইস। এখন সেন্টার স্টিক বা সাইড স্টিক নামে স্টিক হিসেবে আসলে এটা ব্যবহার করা হয়, এবং বিমান উড়ানোর বিভিন্ন দিক নিয়ন্ত্রণ করতে এটি প্রায়শই পরিপূরক সুইচগুলো রাখে, মানে এখানে পরিপূরক সুইচও আছে, ঠিক আছে? তো গেম প্যাড কি জিনিস? একটা গেম জয়স্টিক কন্ট্রোলার হলো এক ধরনের গেম কন্ট্রোলার যা দুটি হাতে থাকে, যেখানে আঙ্গুলগুলো বিশেষত থামস মানে বৃদ্ধাঙ্গুল যেটা বলি আমরা, বৃদ্ধাঙ্গুলগুলো ইনপুট সরবরাহ করতে ব্যবহৃত হয়। এখন এগুলো সাধারণত ভিডিও গেম কনসোলের জন্য প্রধান ইনপুট ডিভাইস, রাইট? অর্থাৎ ভিডিও গেম খেলতে এটি ব্যবহার করা হয়। তো আমরা প্যাডেল গেম কন্ট্রোলার আসলে যেটা, সেটা দেখে নিলাম চিত্রটা, এটা আমরা কম বেশি সবাই দেখেছি আশা রাখছি। তো একটা প্যাডেল হলো একটা গেম নিয়ামক বা যা একটা বৃত্তাকার চাকা এবং এক বা একাধিক ফায়ার বোতাম রয়েছে, যেখানে চক্রটি সাধারণত ভিডিও পর্দার এক অক্ষ ধরে
প্লেয়ার অবজেক্টের চলাচল নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। একটি প্যাডেল কন্ট্রোলার একটা স্থির চাপে প্রায় 330 ডিগ্রি প্রায় মাধ্যমে ঘোরে। এটির প্রায় প্রতিটি একটি স্টপ রয়েছে। তো এটা প্যাডেল গেম কন্ট্রোলার। তো এটা কি 330 ডিগ্রি পর্যন্ত আসলে ঘোরানো যায়। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আমরা জগ ডায়াল বা শাটল সম্পর্কে একটু জেনে নেব। এই যে জগ ডায়াল বা শাটল, আমরা কিন্তু চিত্রটা দেখতে পাচ্ছি। একটি জগ ডায়াল বা জগ হুইল বা শাটল ডায়াল বা শাটল হুইল হলো এক ধরনের নোড, রিং, হুইল বা ডায়াল যা ব্যবহারকারীকে অডিও এবং ভিডিও মিডিয়ার মাধ্যমে শাটল বা জগ করতে দেয়। এটি একটি সাধারণত সিডি প্লেয়ার গুলোর মডেলগুলোতে পাওয়া যায়, যা ডিস্ক জ্যাকগুলোর জন্য তৈরি করা হয় এবং পেশাদার ভিডিও সরঞ্জামগুলোতে যেমন ভিডিও ট্যাপ রেকর্ডার গুলোতে এগুলো কিন্তু ব্যবহার করা হয়। উই রিমোট, তো উই রিমোটের একটা অপরিহার্য দক্ষতা হলো কি তার গতি সেন্সিং ক্ষমতা, যা ব্যবহারকারীকে অ্যাক্সিলোমিটার এবং অপটিক্যাল সেন্সর প্রযুক্তি ব্যবহার করে কনসোলের জন্য ব্যবহৃত ইশারা স্বীকৃতি এবং পয়েন্টিং এর মাধ্যমে স্ক্রিনে আইটেমগুলোর জন্য বা আইটেমগুলোর সাথে ইন্টারেক্ট করতে বা পরিচালনা করতে দেয়। রাইট? দেন ভিডিও ইনপুট ডিভাইস, ইমেজ বা ছবি ডিজিটালাইজড করতে এই ইনপুট ডিভাইসগুলো ব্যবহার করা হয়। এগুলাই হচ্ছে আসলে ভিডিও ইনপুট ডিভাইস, যেমন ডিজিটাল ক্যামেরা, ডিজিটাল ক্যাম রেকর্ডার, পোর্টেবল মিডিয়া প্লেয়ার, ওয়েবক্যাম, মাইক্রোসফট নেট সেন্সর, দেন হচ্ছে ইমেজ স্ক্যানার, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, বারকোড রিডার, 3D স্ক্যানার, লেজার রেঞ্জ ফাইন্ডার, দেন আই রেস ট্রেকার ইত্যাদি বিষয়গুলো। তো ডিজিটাল ক্যামেরা কি? একটা ডিজিটাল ক্যামেরা হলো এমন একটি ক্যামেরা যা ডিজিটাল সিডিতে ফটোগ্রাফ ক্যাপচার করে। রাইট? তো ডিজিটাল ক্যামেরা সম্পর্কে বলার আর কিছু নেই, এটা আমরা সবাই জানি আসলে এটা সম্পর্কে। ডিজিটাল ক্যাম রেকর্ডার হলো একটা বৈদ্যুতিক ডিভাইস যা মূলত একটা ভিডিও ক্যামেরা এবং একটি ভিডিও ক্যাসেট রেকর্ডারকে একত্রিত করে। তাহলে এটাও আমরা আসলে দেখেছি বিভিন্ন বিয়ে বাড়িগুলোতে আসলে এগুলো দিয়ে কিন্তু কি করা হয়, ছবি বা হচ্ছে ভিডিও ধারণ করা হয়। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। দেন হচ্ছে পোর্টেবল মিডিয়া প্লেয়ারও আমরা জানি, যেগুলো MP3 হিসেবে আমরা কিন্তু ইউজ করি। ঠিক আছে, বিভিন্ন অডিও, চিত্র এবং ভিডিও ফাইলের মতো ডিজিটাল মিডিয়া সঞ্চয় করতে এবং চালাতে সক্ষম কিন্তু এই মিডিয়াগুলো। ওয়েবক্যাম সম্পর্কেও আমরা কম বেশি জানি। আসলে এটা কি, এটা হচ্ছে ভিডিও ক্যামেরা যা ইন্টারনেটের মতো বা কম্পিউটারের মাধ্যমে বাস্তব সময়ের কোনো চিত্র বা ভিডিও ফিড করে বা স্ট্রিম করে। ওয়েবক্যাম গুলো সাধারণত ছোট ক্যামেরা কোনো ডেস্কে বসানো থাকে অথবা ব্যবহারকারীর মনিটরের সাথে সংযুক্ত থাকে, যা হার্ডওয়্যারের অন্তর্নির্মিত হয় আর কি, মানে হার্ডওয়্যারের সাথে কানেক্ট থাকে। তো মাইক্রোসফটের এই কিনেক্ট সেন্সর সম্পর্কে আমরা একটু জেনে নেই। কিনেক্ট মাইক্রোসফট দ্বারা উৎপাদিত এবং 2010 সালে প্রথম প্রকাশিত মোশন সেন্সিং ইনপুট ডিভাইসের একটি। তার মানে হচ্ছে এটা মোশন সেন্সর হিসেবে কাজ করে। দেন হচ্ছে ইমেজ স্ক্যানারও আমরা কম বেশি সবাই দেখেছি, কারণ আমরা হচ্ছে কোনো কিছু ফটোকপি করতে গেলে কিন্তু এটা কাজে লাগে। তো যাই হোক, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও আমরা দেখেছি। বায়োমেট্রিক রেজিস্ট্রেশন থেকে শুরু করে ইত্যাদি যাবতীয় সকল ফিঙ্গারপ্রিন্ট জাতীয় কাজ করা হয় কিন্তু এই ধরনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়ে। ঠিক আছে, এগুলো হচ্ছে কি থানা, সুরক্ষা শিল্প, স্মার্টফোন এবং অন্যান্য মোবাইল ডিভাইসে ব্যবহার করা হয়। যাই হোক, দেন বারকোড রিডারও আমরা কম বেশি সবাই দেখেছি। যারা সুপার শপ গুলোতে আসলে যাই, তারা কিন্তু বিভিন্ন প্রোডাক্ট কেনার পরে সেলসম্যান কি করে, আমাদেরকে সেলসম্যান প্রত্যেকটা প্রোডাক্টের গায়ের বারকোডটা এভাবে স্ক্যান করে নেয়। স্ক্যান করে নিলে কিন্তু প্রোডাক্টের প্রাইস সহ একটা মেমো কার্ড তৈরি বা মেমো তৈরি হয়ে যায়। তার মানে হচ্ছে কি, একটা বারকোড রিডার বা স্ক্যানার এমন একটা অপটিক্যাল স্ক্যানার যা প্রিন্টেড বারকোড গুলোকে পড়তে পারে এবং বারকোডে থাকা ডেটা ডিকোড করে কম্পিউটারে ডাটা প্রেরণ করে থাকে আসলে। ঠিক আছে, তো বারকোড রিডার আসলে কি করে, বারকোড গুলো পড়তে পারে। এই দাগ দাগ গুলোর মধ্যে আসলে কি লেখা, গোপনীয় লেখাটা আছে সেটাই সে পড়ে নেয়। তো 3D স্ক্যানার কি জিনিস? এটা আমরা স্ক্যানার দেখেছি, এটা হচ্ছে 3D স্ক্যানার। মানে এটা তিনটা দিক থেকে বা তিনটা ডাইমেনশন থেকে ছবি তোলে। ঠিক আছে, তো 3D স্ক্যানিং হলো একটা রিয়েল ওয়ার্ল্ড বস্তু বা পরিবেশের আকার বা সম্ভবত এটির উপস্থিতি সম্পর্কে ডেটা সংগ্রহ করার
বিশ্লেষণ প্রক্রিয়া একটা, ঠিক আছে। তো আমরা কিন্তু 3D স্ক্যানারটাও দেখে নিলাম। এবার হচ্ছে লেজার রেঞ্জ ফাইন্ডার। তো একটি লেজার রেঞ্জ ফাইন্ডার যা একটি লেজার টেলিমিটার হিসেবেও পরিচিত, এমন একটি রেঞ্জ ফাইন্ডার যা একটা বস্তুর দূরত্ব নির্ধারণের জন্য একটা লেজার বিম ব্যবহার করে থাকে। তো এই হচ্ছে বিষয়। তো আই গেজ ট্রেকার, এই আই গেজ ট্রেকার দিয়ে আসলে কি করে, চোখের ট্র্যাকিং হলো দৃষ্টির বিন্দু যেখানে একজন দেখছেন বা মাথার সাথে সম্পর্কিত কোনো চোখের গতি পরিমাপের একটা প্রক্রিয়া, ঠিক আছে। তো আমরা যারা চোখের মানে যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করছি তারা বিষয়টা নিয়ে অলরেডি জানেন আশা করছি, এবং যারা হচ্ছে চোখে ডাক্তার দেখিয়েছেন তারাও হয়তো বা এই ধরনের যন্ত্রের সাথে অলরেডি পরিচিত হয়েছে। তো ভয়েস ইনপুট ডিভাইস রয়েছে। তো অনেক ধরনের ইনপুট ডিভাইসের মধ্যে ভয়েস ইনপুট ডিভাইস একটা। তো ভয়েস ইনপুট ডিভাইসের মধ্যে রয়েছে মাইক্রোফোন এবং মিডি কিবোর্ড অর আদার ডিজিটাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। তো মাইক্রোফোন হচ্ছে এমন একটি ডিভাইস যা শব্দকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে থাকে, রাইট। এন্ড মিডি কিবোর্ড হচ্ছে এটা। তো মিডি কিবোর্ড মানেই যে আমরা নর্মাল যেমন কিবোর্ড ইউজ করি সেই কিবোর্ড হবে তেমন কিছু না। তো যেখানে কিছু কি থাকবে ওই কিগুলোর মাধ্যমে ডিজিটাল সংকেত কম্পিউটারে প্রেরণ করবে সেটাই কিবোর্ড, তাই না। তো একটা মিডি কিবোর্ড সাধারণত একটা পিয়ানো স্টাইলের বৈদ্যুতিক বাদ্যযন্ত্রের কিবোর্ড থাকে যা প্রায়শই অন্যান্য বাটন, চাকা এবং স্লাইডার সহ অন্যান্য বাদ্যযন্ত্রের ডিভাইস বা কম্পিউটার গুলোতে ইউএসবি বা মিডি 5 পিন কেবল দ্বারা মিডি সিগন্যাল বা কমান্ড প্রেরণের জন্য আসলে ব্যবহৃত হয়ে থাকে। আর এটা মিউজিক্যাল বিভিন্ন কাজকর্মের জন্য আসলে ব্যবহার করা হয়। মানে পাঞ্চ কার্ড কি ইনপুট ডিভাইস, সেটাই আসলে আমরা জানবো না। কার্ডগুলো নিজেরাই ইনপুট ডিভাইস নয়, তবে পাঞ্চ কার্ড রিডারকে একটা ইনপুট ডিভাইস হিসেবে বিবেচনা করা হয়, কারণ একটা পাঞ্চ কার্ড থেকে ডেটা নেয় এবং এটি কম্পিউটারে প্রেরণ করে। পাঞ্চ কার্ডগুলো মানে 19 শতকের গোড়ার দিকে ডেটা সংরক্ষণ বা পুনরুদ্ধারের প্রাথমিক পদ্ধতি ছিল আর কি। তো স্টোরেজ ডিভাইস গুলো 1960-এর দশকে পাঞ্চ কার্ড গুলো প্রতিস্থাপন শুরু করে এবং আজকাল এগুলো খুবই মানে কম ব্যবহৃত হয় বা পাওয়া যায়। তো প্রারম্ভিক কম্পিউটার গুলো আমাদের আজকে কম্পিউটারের মতো ফাইল সঞ্চয় করতে কি পারে না, ঠিক আছে। আপনি যদি কোনো ডেটা ফাইল বা কোনো প্রোগ্রাম তৈরি করতে চান তবে অন্যান্য কম্পিউটারের সাথে সেই ডেটা ব্যবহারের একমাত্র উপায় ছিল পাঞ্চ কার্ড ব্যবহার করা। চুম্বকীয় মিডিয়া তৈরি হওয়ার পর এবং সস্তা পাঞ্চ কার্ড গুলো ব্যবহার বন্ধ হয়ে যায়, ঠিক আছে। তো এই পাঞ্চ কার্ড গুলোর ব্যবহার কিন্তু এক সময় এইভাবে বন্ধ হয়ে যায়। তো অন্য যেগুলো আছে সেগুলো নিয়ে একটু আমরা আলোচনা করি, যেমন হচ্ছে গেস্টার রিকগনিশন, ডিজিটাল পেন, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন, দেন সিপ এন্ড পাফ। তো গেস্টার রিকগনিশন কি, মানে হচ্ছে আপনার গতিকে সে রিকগনাইজ করবে, ঠিক আছে। তো গাণিতিক অ্যালগরিদমের মাধ্যমে মানুষের যে অঙ্গভঙ্গি সেটা ব্যাখ্যা করার লক্ষ্য নিয়ে আর কি কম্পিউটার বিজ্ঞান এবং ভাষা প্রযুক্তির স্বীকৃত একটা বিষয় হচ্ছে গেস্টার রিকগনিশন, বুঝে গেল। তো ডিজিটাল পেন, এটার সাথেও আমরা কম বেশি পরিচিত, যারা ভোটার আইডি কার্ড করেছি তারা কিন্তু সিগনেচার দিয়েছি এই ধরনের একটা পেন দিয়ে, রাইট। তো একটা ডিজিটাল কলম এমন একটা ইনপুট ডিভাইস যা কোনো ব্যবহারকারী হস্তাক্ষর বা ব্রাশ স্ট্রোক ক্যাপচার করে এবং পেন এবং কাগজ ব্যবহার করে তৈরি হস্তাক্ষর অ্যানালগ তথ্যকে ডিজিটাল ডেটাতে রূপান্তর করে থাকে আসলে। তো বিভিন্ন অ্যাপ্লিকেশনে ডেটা ব্যবহার করতে কিন্তু সক্ষম হয়। এটার মাধ্যমে কি আপনি কত গতি নিয়ে লিখছেন, হ্যাঁ, আপনি কতটা বল প্রয়োগ করছেন লেখার সময়, ইত্যাদি বিষয়গুলোকে কিন্তু সে রিকগনাইজ করতে পারে। তো যাই হোক, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন নিয়ে আমরা একটু আলোচনা করি। ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন কোড মূলত পরিচিত MICR কোড নামে একটা ক্যারেক্টার রিকগনিশন প্রযুক্তি, মূলত ব্যাংকিং শিল্পে চেক এবং অন্যান্য নথিগুলোর প্রসেসিং এবং ক্লিয়ারেন্সকে সহজতর করার জন্য ব্যবহৃত হয়। সিপ এন্ড পাপ বা SMP ডিভাইসগুলো এমন লোকদের অনুমতি দেয় যা ম্যানুয়াল ডিভাইস অ্যাক্সেস যেমন কম্পিউটার ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রযুক্তি ব্যবহার করতে কে অক্ষম। তার মানে অক্ষম লোকদেরকে কিন্তু সে কম্পিউটার ব্যবহারের সুযোগ করে দেয়,
ঠিক আছে, বিভিন্ন সাহায্যের মাধ্যমে, বিভিন্ন ডিভাইসের মাধ্যমে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। এভাবে কিন্তু আমরা সকল ইনপুট ডিভাইস নিয়ে আলোচনা করে ফেললাম। তো পরবর্তী ভিডিও আউটপুট ডিভাইস গুলো নিয়ে। ধন্যবাদ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। এগুলো কিন্তু আমাদের কষ্টকে অনুপ্রাণিত করে আরো বেশি বেশি ভিডিও করতে। তো ধন্যবাদ, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।